বেতন ভাতা ছুটি সহ নানা ক্ষোভ থেকে চাঁদপুরে 7 হত্যাকাণ্ড। জাহাজের লস্কর ইরফানকে গ্রেপ্তারের পর দাবি র্যাবের। মানিকগঞ্জে পদ্মা যমুনায় অসংখ্য ডুবোচরে ব্যাহত হচ্ছে পণ্যবাহী জাহাজ চলাচল, হচ্ছে ডাকাতি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। সব সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার, শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি ছাত্র জনতা, জানালেন উপদেষ্টা আসিফ। আখাউড়ায় তরুণীর মরদেহ পোড়ানোর দায় স্বীকার করেছে গ্রেপ্তার রনি। ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা দাবি পুলিশের। বিশ্ব শান্তির বার্তার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে বড়দিন। সান্তাক্লজের উপহারে আনন্দে মেতেছে শিশুরা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। বেতন ভাতা ছুটি সহ নানা বিষয়ে ক্ষোভ থেকে চাঁদপুরে জাহাজে 7 জনকে হত্যা করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান ঘুমের ওষুধ খাইয়ে তাদের কুপিয়ে হত্যা করেন বলে দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। এদিকে এই ঘটনায় গতরাতে হাইমচর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। র্যাব জানায়, খাবারের সাথে চেতনানাশক ওষুধ মেশানোর পর তাদের কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর জাহাজে 7 জনের মরদেহ এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আহতর দেয়া তথ্য মতে জাহাজের নবম ব্যক্তি হিসেবে ছিলেন লস্কর ইরফান, কিন্তু ঘটনার পর থেকে তিনি ছিলেন উধাও। অবশেষে তাকে বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া, ছুটি নিয়ে অসন্তোষ এবং জাহাজ মাস্টারের দুর্ব্যবহারের কারণে ক্ষুব্ধ ছিলেন ইরফান। সেই ক্ষোভ থেকেই জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। জাহাজের মাস্টার সকল সময়ে তাদের ছুটি ছাটা, বেতন, বোনাস এই সমস্ত বিষয় নিয়ে কার্পণ্য করত এবং তাদের যে সুবিধাগুলো পাওয়ার কথা সেই সুবিধাগুলো না দিয়ে সে নিজেই ভোগ করত। এবং এই বিষয়ে যদি কেউ উচ্চবাক্য প্রকাশ করত তাহলে তাকে চাকরি থেকে বিতাড়িত করে দিত, এমনকি তার বেতনও দিত না। এই বিষয়টি গ্রেফতারকৃত আসামির মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি করে। জাহাজের বাজার কেনার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে কিনেন ঘুমের ওষুধও আর চাইনিজ কুড়ালটিও আগে থেকে জাহাজে রেখেছিলেন তিনি। রাতে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে হত্যার পরিকল্পনা করেন। প্রথমে মাস্টারকে হত্যা করে, পরবর্তীতে সে যখন বুঝতে পারে এই জাহাজের অন্যান্য সদস্য যারা আছে তারা তার ব্যাপারে তথ্য দিলে সে পালিয়ে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করতে পারবে, এই আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে সে ক্রমান্বয়ে বাকি সদস্যদের হত্যা চেষ্টা করে। শুধু ইরফানের দেয়া তথ্যই নয়, এর পেছনে আর কোনো ঘটনা রয়েছে কিনা তাও বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব। এদিকে এমভি আল বাখেরায় 7 হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে হাইমচর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরে জাহাজে 7 খুনের মামলায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেয়া জবানবন্দির দ্বিমত পোষণ করেছেন জাহাজ মালিক ও মামলার বাদী মাহবুব মোর্শেদ। মুঠোফোনে তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান, প্রতিটি জাহাজে 2 থেকে 3 মাসের বেতন বকেয়া থাকে। 7 মাসের বেতন বকেয়া থাকার বিষয়টি সঠিক নয় বলে দাবি তার। জাহাজ শ্রমিকদের অক্টোবর ও নভেম্বরের বেতন বকেয়া রয়েছে বলে জানান মাহবুব মোর্শেদ। এর আগে গ্রেপ্তার ইরফান বেতন ভাতার দ্বন্দ্বের জেরে 7 জনকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। এ বিষয়ে আরো জানাতে এবার কুমিল্লা ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই কুমিল্লা থেকে জানাবেন তানভীর খন্দকার। তানভীর, ইরফানের কাছ থেকে র্যাব কি ধরনের তথ্য পেল সে বিষয়ে বিস্তারিত জানাবেন, তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এখন?
ইরফানের কাছ থেকে আসলে যেসব তথ্য পেয়েছে র্যাব সংবাদ সম্মেলনে সেগুলো স্পষ্টভাবে জানিয়েছে এবং সে তার মধ্যে যেটি ছিল যে কারণে এই 7 জনকে খুন করা হলো সেটি ইরফান জানিয়েছে র্যাবের কাছে। র্যাবের 11 উপাধিনায়ক মেজর সাকিব হোসেন তিনি জানিয়েছেন যে মূলত জাহাজের যে মাস্টার তার প্রতি ক্ষোভের কারণেই প্রথমে মাস্টার কিবরিয়াকে খুনের পরিকল্পনা করে। সে পরবর্তীতে কিবরিয়াকে খুন করে ফেঁসে যাবার ভয়ে আসলে সে একে একে অন্যদেরকেও আসলে কুপিয়ে হত্যা করেছে, সেটি কিন্তু সে র্যাবের কাছে জানিয়েছে বলে আমাদেরকে এই সংবাদ সম্মেলনে জানানো হয়। আর একটি বিষয় হচ্ছে যে মূলত এই খুনের ঘটনায় ইরফান বলেছে যে সে খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে সবাইকে প্রথমে অচেতন করেছিল এবং পরবর্তীতে মাস্টারকে খুন করার জন্য সে জাহাজে রাখা যে চাইনিজ কুড়াল অর্থাৎ জাহাজের নিরাপত্তায় যে কুড়াল সেই কুড়ালটি ব্যবহার করে তাকে খুন করে। পরবর্তীতে সে অন্যান্যদেরকেও একইভাবে কুপিয়ে হত্যা করে। তো এই বিষয়টি আসলে র্যাব তার কাছ থেকে জেনেছে এবং সেটি র্যাবের কাছে বলেছে বলেও আমাদেরকে নিশ্চিত করেছে। আর একটি বিষয়, ইরফানকে সকালে কুমিল্লা র্যাব সিপিসি ট্যুর কার্যালয়ে আনা হয়েছিল এবং সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়েছিল। সেখানে থেকে তাকে চাঁদপুরের উদ্দেশ্যে কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে, কারণ যেহেতু চাঁদপুরে মামলা হয়েছে পরবর্তী আইনি কার্যক্রমগুলো আসলে সেখান থেকে পরিচালিত হবে। তবে র্যাব যেটি জানিয়েছে যে শুধুমাত্র চাঁদপুরের ঘটনায় শুধুমাত্র ইরফান জড়িত এই বিষয়টি আসলে ইরফানের ভাষ্যমতে তারা এই এখন নিশ্চিত করেছে, তবে তার পেছনে আর কোনো কারণ আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই ইরফান যখন বলছিল যে তার মূলত যে মাস্টার কিবরিয়া তার সাথে তার মূলত দ্বন্দ্ব, সে বারবার করে বলে আসছিল জাহাজের অন্যান্য শ্রমিকদেরকে বা অন্যান্য যারা কাজ করে যে তারা যেন এই মাস্টার কিবরিয়া তাদের প্রতি যে অনাচার বা অত্যাচার করে আসছে সেই বিষয়টি যেন প্রতিবাদ করে, কিন্তু অন্যান্যরা সেই বিষয়টি শুনেনি, যে কারণে ক্ষোভের বশবর্তী হয়ে ইরফান মূলত এই কাজটি করেছে। তো এখন যেটি বোঝা যাচ্ছে যে শুধুমাত্র একজনের রোষের প্রভাবেই কিন্তু এই 7 জনের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি আসলে আরো তদন্তপূর্বক আসলে জানাবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। আর ইরফান আসলে এই চাঁদপুরে এই খুনের ঘটনা ঘটানোর পর একটি ট্রলারে করে বাজারে যাবে বলে একটি ট্রলারে উঠেছিল, সেখান থেকে সে কোনোভাবে পালিয়ে সে বাগেরহাটের চিতলমারিতে আত্মগোপন করে এবং সেখান থেকে র্যাব 11, র্যাব 6 এবং র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দারা মিলে তাকে আসলে সেখান থেকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে যারা নিহত হয়েছে তাদের 5টি মোবাইল ফোন, রক্তাক্ত একটি জিন্সের প্যান্ট, গ্লাভস এবং তার ব্যবহৃত যে ব্যাগ সেগুলো কিন্তু আলামত হিসেবে জব্দ করেছে র্যাব। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে চাঁদপুরের ঘটনার সর্বশেষ খবর। তানভীর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার চাঁদপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, জাহাজটি কি যে জায়গায় ছিল সেখানে রয়েছে নাকি সেখান থেকে সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে? আর ইরফানকে তো চাঁদপুরে নিয়ে যাওয়া হয়েছে, তাকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে জানাবেন। আমার যেমনটি বলছিলেন কুমিল্লা সহকর্মী তানভীর খন্দকার, আমি সে বরাদ দিয়ে বলতে চাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই চাঁদপুরে আনা হবে যে ইরফানকে আনার পর এখানে যে মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণা ঘাটের যে ইনচার্জ কালাম খান, তিনি জানিয়েছেন যে তাকে প্রথমত 7 দিনের রিমান্ড চাওয়া হবে। এই 7 দিন রিমান্ড চাওয়ার মধ্যে যদি আরো কোনো সম্পৃক্ততা বা আরো কোনো তথ্যপত্র পেয়ে থাকে তাহলে সেভাবে মামলার পরিচালনা করবেন। তিনি আমাদেরকে আরো জানিয়েছেন যে জাহাজটি এই মুহূর্তে কিন্তু এখনো ঘটনাস্থলে রয়েছে। এই জাহাজটি সেখান থেকে নোংর সরানো যাচ্ছে না। যে জাহাজটি যে ইরফান যে 7 জনের যে হত্যার যে বিষয়ে যে ইরফান রয়েছে, ইরফানে এই জাহাজটিকে মূলত নিজে চালিয়ে যে 1 ঘন্টা পথ পাড়ি দিয়ে এনেছেন, জাহাজটি কিন্তু এখন এই একটি চরে আটকে আছে, সেই কারণে জাহাজটিকে এখনো আনা সম্ভব হচ্ছে না। তবে আজকে রাতের মধ্যে যদি এই জাহাজটিকে আনা সম্ভব না হয় তাহলে আগামীকালের মধ্যে সারগুলো, যেখানে যে 800 টন যে সার রয়েছে সারগুলো, ইউরিয়া সারগুলো, সেগুলো সরিয়ে তারপর জাহাজটিকে পাড়ে আনার চেষ্টা করা হবে। জাহাজটিকে হরিণা ফেরিঘাটে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এই মুহূর্তে কিন্তু আমরা চাঁদপুর আদালতের প্রাঙ্গণে রয়েছি, এখানে তাকে আদালতে আনা হবে এবং নৌ পুলিশ সুপার যে মুশফিকুর রহমান তিনি জানিয়েছেন যে এই তাকে আদালতে আনা হলে আজকেই তার কাছে আদালতে তার বিষয়ে রিমান্ড চাওয়া হবে। আসলে এই ইরফানের বিষয়টি আমরা আগেও বলেছি, আজকে সকালে আগেও বলেছি যে ইরফান যে এই লঞ্চ থেকে আগে পালিয়ে যায় সেটি আমরা আগে ধারণা দিয়েছিলাম। চাঁদপুর থেকে ছিল আমার কাছে সর্বশেষ। কুমিল্লা এবং চাঁদপুর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। নব্যতা সংকট ও ডুবোচরের কারণে মানিকগঞ্জে পদ্মায় প্রায় প্রতিদিনই আটকা পড়ছে পণ্যবাহী জাহাজ।
সার, খাদ্যপণ্য সহ বিভিন্ন মালামাল সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় লোকসানের মুখে ব্যবসায়ী ও জাহাজ মালিকরা। ঘটছে ডাকাতিও। কার্যকর পদক্ষেপ না নিলে সংকট বাড়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। বর্ষার পানি কমার সাথে সাথেই পদ্মা যমুনায় জেগে ওঠে অসংখ্য ডুবোচর। মানিকগঞ্জের বাহাদুরপুর থেকে সিরাজগঞ্জের লতিফপুর পর্যন্ত নৌপথে এমন ডুবোচর রয়েছে অন্তত 8টি পয়েন্টে। ফলে চট্টগ্রাম, মোংলা সহ বিভিন্ন বন্দর থেকে আসা পণ্যবাহী জাহাজ আটকা পড়ছে হরিরামপুরের আন্ধারমানিক ঘাট সহ বিভিন্ন এলাকায়। সার, পাথর, খাদ্যপণ্য সহ গুরুত্বপূর্ণ মালামাল সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে না পেরে লোকসানে পড়ছেন ব্যবসায়ী ও জাহাজ মালিকরা। 6 দিন ধরে এখানে আসছি বসা, এখানে পানি কম জন্য জাহাজ সামনে যাইতে পারে না। জাহাজের ম্যাক্সিমাম 10 ফিট 11 ফিট পানির প্রয়োজন আছে, কারণ আমার জাহাজের ওতে ক্লিয়ারেন্স থাকা লাগবে। অনেক সময় মাঝ নদীতে আটকে পড়া জাহাজে ডাকাতের হামলার শঙ্কাও থাকে। এ নিয়েও আতঙ্কে জাহাজ মালিক ও শ্রমিকরা। রাস্তা কোথাও থাকলে ডাকাতি হয়, মারধর করে। পুলিশ বলছে নদীতে থাকা জাহাজের মাস্টার ও শ্রমিকদের নিরাপদে রাখতে টহল বাড়ানো হয়েছে। আমাদের হরিরামপুর এলাকার এখানে কিছু জাহাজ আটকা পড়ছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে সিনিয়র অফিসার ওসিসারও আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে তাদের সাথে কথা বলার জন্য, তাদের কোনো সমস্যা আছে কিনা আমরা তাদের সাথে কথা বলতে। বিআইডব্লিউটিএ বলছে নাব্যতা সংকট দূর করতে শিগগিরই নেওয়া হবে নদী খনন প্রকল্প। গত সপ্তাহে আমাদের এই জায়গায় হাইড্রোগ্রাফিক হয়েছে, জরিপ হয়েছে। ঠিক আছে, হাইড্রোগ্রাফিক জরিপটা এখন আমাদের অনুমোদন অপেক্ষা আছে। অনুমোদন হলে আমরা খুব দ্রুততম সময়, হয়তো 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আমরা ওই জায়গায় 2টা ড্রেজার এঙ্গেজ করব। সম্প্রতি চাঁদপুরের মেঘনায় নোঙ্গর করা কার্গো জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন। ওই দিন রাত 11টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তার। ছোট ছেলে আরাফাত রহমান কোকোস্টি, শর্মিলা রহমান, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, নার্স ও সহকারী সহ 15 জন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকছেন। বিএনপির দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসার ব্যাপারে দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে সফরের এই তারিখ ঠিক করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তার সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। বিগত সরকারের আমলে বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হলেও নানা অজুহাতে সেই আবেদন নাকচ করা হয়। শুধুমাত্র একটি নির্বাচনের জন্য ছাত্র জনতা প্রাণ দেয়নি, তাই ফ্যাসিবাদী আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া সব প্রতিষ্ঠানের সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার। ঠাকুরগাঁয়ে একথা বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সঞ্জীব ভুঁইয়া। সকালে বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদে দুস্থদের শীতবস্ত্র দিয়ে তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে 2000-এর বেশি শহীদ ও প্রায় 20,000-এর বেশি আহত হয়েছেন। শহীদ পরিবার এবং আহতরাও সংস্কারের কথাই বলছেন, তাই সংস্কার করা জরুরি। ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ করা বলে জানান তিনি। বলেন, উত্তরাঞ্চলে আশানুরূপ উন্নয়ন হয়নি। বিগত সরকার শুধু নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করেই উন্নয়ন প্রকল্প নিয়েছে। নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় 2 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব। আখাউড়ায় নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে গ্রেপ্তার ফারহান রনি। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করেছেন। আজ আসামিকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, ধর্ষণে ব্যর্থ হয়ে হরলুজাকে হত্যা করা হয়। গ্রেপ্তার রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। এর আগে মঙ্গলবার ভোরে হরলুজা বেগমকে রনি ডেকে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। হত্যার পর ওই নারীর মাথা আলাদা করে পুঁতে রাখা হয় মাটিতে। পরে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। রনির বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। সুনামগঞ্জে ভারত সীমান্তে প্রবেশ করার সময় 2 চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। ভোরে চীনাকান্দি সীমান্ত দিয়ে তারা ভারতে অনুপ্রবেশকালে আটক করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে 1 লাখ টাকা উদ্ধার করা হয়। আটকরা হলেন রাসেল মিয়া ও মোবারক হোসেন। এছাড়া একই সীমান্ত দিয়ে অবৈধভাবে বিভিন্ন ধরনের পণ্য আনার সময় প্রায় 1 কোটি টাকা মূল্যের পণ্য আটক করেছে বিজিবি। সুনামগঞ্জ 28 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজারের টেকনাফে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। বুধবার দুপুরে টেকনাফে শাহপুরীর দ্বীপে এসব সহায়তা প্রদান করেন তিনি। কোস্টগার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সময় জনকল্যাণমূলক সেবা প্রদান করে আসছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের শাহপুরীর দ্বীপে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এলাকায় এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। ত্যাগের মহিমা ও বিশ্ব শান্তির বার্তায় উৎসবমুখর পরিবেশে সারা দেশে পালিত হয়েছে বড়দিন। সকাল থেকে গির্জায় গির্জায় চলে প্রার্থনা। বড়দিন উপলক্ষে ভেতরে বাইরে বর্ণিল সাজের সাথে হয় আলোকসজ্জা। বিশেষ খাবার, সাজ পোশাকের পাশাপাশি ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজের উপহারের আনন্দে মেতে ওঠে শিশুরা। যীশু খ্রিস্টের শান্তির বাণী ছড়িয়ে দিতে চট্টগ্রামের পাথরঘাটা ক্যাথিড্রালে সকাল থেকে শুরু হয় প্রার্থনা। ভোর থেকে গির্জায় ভিড় করেন শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ। গির্জায় সাজানো হয় নানা রকম ফুল, রঙিন বাতি, সান্তা ক্লজের উপহার সামগ্রী দিয়ে। সবাই আনন্দের সাথেই আমরা দিনটা পালন করি আর চাই যে আমরা এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ প্রশংসা নিবেদন করব। বিশেষভাবে আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আজকে উপাসনায় মিলিত হবে প্রার্থনার মধ্য দিয়ে বরিশালে শুরু হয় বড়দিন উদযাপন। সকাল থেকে বিভিন্ন চার্চে ভিড় জমান ভক্তরা। ঘণ্টাব্যাপী প্রার্থনায় বিশ্বের মানুষের সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। আমার উইশ এটাই থাকবে যাতে আমাদের যে বাংলাদেশ যাতে আরো নতুন করে আরো সমৃদ্ধশালী হয়ে যাতে সামনে দিকে এগিয়ে যেতে পারে। কুশল বিনিময় ও সৌহার্দ্যের মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় করার প্রত্যয় নিয়ে রাজশাহী ও বগুড়ায় বড়দিন পালন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সকালে প্রার্থনার পর দিনব্যাপী আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা নিজেরা খ্রিস্টানরা না, সারা বিশ্বের খ্রিস্টান, মুসলমান, হিন্দু সবাইকে নিয়ে আমরা আনন্দ উদযাপন করব। বড়দিন উপলক্ষে খুলনা ও সিলেটের গির্জাগুলোতে ছিল নানা বর্ণের সাজ। পরিবার পরিজন নিয়ে গির্জায় সকাল থেকে সমবেত হন খ্রিস্টান ধর্মের মানুষ। মানুষকে তিনি ভালোবাসতেই এসেছেন, সেই ভালোবাসার অনুভূতি। আর সবার জন্য এই কামনাই করি, সবাই যেন ভালোবাসায় সুন্দর জীবনযাপন করে, এই বছরটার জন্য ভালো কাটে। প্রার্থনা সঙ্গীত, সমবেত প্রার্থনা সহ নানা আয়োজনে গাজীপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালী সহ সারা দেশে বড়দিন উদযাপন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 9.3 ডিগ্রিতে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে দুর্ভোগ। পঞ্চগড়ে সকাল 8টা পর্যন্ত ঘন কুয়াশায় ঠেকেছিল গোটা এলাকা। চুয়াডাঙ্গায় কুয়াশা গত 2-3 দিনের চেয়ে কিছুটা কমেছে, তবে তীব্র শীত অব্যাহত রয়েছে। পৌষে শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে মেহেরপুরে। কনকনে শীতে দুর্ভোগে পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। জীবিকার তাগিদে সকালের হাড় কাঁপানো শীতের মধ্যেও কাজ করতে হচ্ছে তাদের। শীতের প্রকোপ খুব বাড়ছে, যার কারণে যারা জনজীবন ভ্যান, রিক্সা বা অটো, ইজি বাইক চালায়, এদের খুব সমস্যা। এই শীতের সময় আমাদের বাড়াইতে তো কষ্ট হয়, ভাত মাত্র দিনই আমাদের তো হাত পা কালি যায়। বরিশালে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে 20 রোগী। এদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। চিকিৎসকরা জানান, ভর্তি রোগীর পাশাপাশি হাসপাতালের বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। ডায়রিয়া ওয়ার্ডে 4টি বেডের বিপরীতে ভর্তি আছেন 15 জন। হঠাৎ রোগীর চাপ বাড়ায় রোগীর স্বজনদের নানা পরামর্শ ও চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বরিশাল জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী চলতি মাসে চিকিৎসা নিয়েছেন 500 রোগী। অপরিচ্ছন্নতার কারণে ডায়রিয়া বাড়ছে বলে ধারণা চিকিৎসকদের। সকালবেলা অবস্থা বেশি খারাপ, তারপর সকালবেলা ভর্তি হলাম, তো রাত 2টার দিকে অসুস্থ হয়ে পড়ছে, তারপরে হাসপাতালে নিয়ে আসছি। রোগীর পরিমাণ বাড়াতে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে যে আমরা বিছানা দিতে পারছি না। শিশু রোগীর পাশাপাশি প্রচুর বয়স্ক ডায়রিয়া রোগী পাচ্ছি আমাদের এখানে, এবং যেগুলো ওয়াটারি ডায়রিয়া বা সিভিয়ার ডিহাইড্রেশন নিয়েও বেশ রোগী আসতেছে, এবং সেগুলো তাদেরকে আমরা ভর্তি করে চিকিৎসা দিচ্ছি। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নিয়ে আবারও দেখা দিয়েছে জটিলতা। এক্সপ্রেসওয়েটির কাজ সম্পন্ন করতে জেইসি মোড় থেকে ওঠার র্যাম্প নির্মাণের কাজ শুরু করেছে সিডিএ। তবে নগরপিতা ও নগরবিদদের আপত্তির মুখে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় কর্তৃপক্ষ।
চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানজট বাড়বে এমন ধারণায় গেল অক্টোবরে 15টি র্যাম্পের 6টি বাদ দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। বাকি 9টি র্যাম্প নির্মাণের কাজ চললেও নগর পরিকল্পনাবিদরা ব্যস্ততম জিসি জংশন থেকে উঠার র্যাম্পটি নিয়ে আপত্তি তোলে। নগরবিদরা মূল সড়কের প্রশস্ততা কমে যাওয়া ও যানজটের যুক্তি দিলেও সিডিএর দাবি এই র্যাম্প করা না হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেকটাই অকার্যকর হয়ে যাবে। আমাদের 9টা র্যাম্প করছি, তার মধ্যে কিন্তু টাইগার পাস র্যাম্পটা অলরেডি বাদ। তাহলে আপনি যদি জিসি র্যাম্পটাও বাদ দেন তাহলে মানুষ উঠবে কেমনে? মানুষ এখন উঠতেছে সেই মুরাদপুর এবং 2 নম্বর গেট থেকে। তাহলে তো আমি শহরটাকে তো আমি কানেক্টির মধ্যে আনতে পারলাম না। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দীর্ঘ মূল এক্সপ্রেসওয়েতে গত আগস্টে যান চলাচল শুরু হয়। তবে লালখান বাজার ও টাইগার পাস অংশে উঠার র্যাম্প না থাকায় পতেঙ্গা যেতে ভোগান্তি হয়। এখানে একটা ব্যস্ততম স্কুল বাওয়া স্কুল সেখানে রয়েছে, সেখানে সারা চট্টগ্রামের লোক ঘুরে ফিরে ওই জিএসির দিকে তারা আসতে থাকে। কাজে এখানে যানজট আরও বাড়তে থাকবে এবং সেটা কোনো ক্রমে আমরা হতে দিব না। পূব দিকের গাড়ি সবগুলো যদি জিইসির মোড় থেকে উঠতে হয় তাহলে ওদেরকে 5 কিলোমিটার ঘুরতে হবে, একবার যাবে একবার আসবে। জনসাধারণকে নাগরিকদের এই দুর্ভোগ দেবার অধিকার তো তাদের নাই। তবে লালখান বাজার ও টাইগার পাসে র্যাম্প করার সুযোগ নেই বলছে নির্মাণকারী সংস্থা সিডিএ। যারা বিশেষজ্ঞ, যারা এটা প্রতিবাদ করছে জিইসি র্যাম্প নিয়ে, ওরা কিন্তু মিসলিডটা করছে। মিসলিডটা এই জন্য করছে যে তারা মনে করছে যে টাইগার পাসটা আমরা করব, টাইগার পাসে করাটা নিয়ে এটা বন্ধ করতে চাচ্ছে জিইসি র্যাম্পটা। তো জিইসি র্যাম্পটা তো বন্ধ করলে তো মানুষ কোন দিকে উঠতো? আমরা টাইগার পাস র্যাম্পটা তো করছি না। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে এখন পর্যন্ত ব্যয় হয়েছে 4,298 কোটি টাকা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বড়দিনের ছুটি কাটাতে পর্যটকে মুখরিত খাগড়াছড়ি, রাঙামাটি ও কুয়াকাটা। পার্বত্য জেলার আলোটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক ও কুয়াকাটার সমুদ্র সৈকত সহ বিভিন্ন স্পটগুলোতে ভিড় করছেন পর্যটকেরা। সমাগম বাড়ায় অতীতের ক্ষতি কাটিয়ে ওঠার আশা পর্যটন সংশ্লিষ্টদের। সরকারি ছুটির দিনে পর্যটন স্পটগুলোতে ভিড় থাকে কয়েক গুণ। আর এবার বড়দিনের বন্ধের সাথে বৃহস্পতিবার ছুটি নিলে মিলছে টানা 4 দিনের ছুটি। এতে ভিড় বেড়েছে সাজেক ভ্যালি সহ বিভিন্ন দর্শনীয় স্থানে। সকাল থেকে পর্যটকে মুখরিত পর্যটন কেন্দ্রগুলো। সাগর ও পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। আজকে হচ্ছে বড়দিনের ছুটি আর সরকারি ছুটি, আগামীকালকে হচ্ছে আমরা ছুটি নিয়ে নেক্সট শুক্র শনি শুধু অ্যাড করে 4 দিনের একটা ট্যুর করলাম। ভালো লেগেছে, এটা একটি ঐতিহ্যবাহী গুহা আর এখানে সবাই আসতে পারে না। কুয়াকাটার ঢেউ, এই পানি, তারপর ঝিনুক সব কিছু ভালো লাগে। বড়দিন উপলক্ষে আজকে আসছে অনেক পর্যটক আসছে, ভালোই লাগছে। কেন্দ্রগুলোতে নানা বয়সীদের ভিড় বাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। সমাগম বাড়লে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি অতীতের ক্ষতি পুষিয়ে উঠবে বলে মনে করেন তারা। বন্ধ থাকার কারণে আমার এখানে আলোতিলা পর্যটনে আজকে প্রায় 2000-এর মতো পর্যটক হবে বলে আশা রাখি। বড়দিন উপলক্ষে পর্যাপ্ত পরিমাণ আসছে, আমাদের বেচা কিনাও ভালো হচ্ছে। আমাদের যে পিছনে গ্যাপ আছে, এরকম যদি লোকজন আসে বেচা বিক্রি হয় তাহলে আমরা আবার আশাবাদী। পর্যটকদের বরণে সব ধরনের প্রস্তুতি ছিল আগে থেকেই, তাই তো অতিথি বাড়ায় খুশি হোটেল মোটেল ব্যবসায়ীরা। পর্যটকদের সমাগম বৃদ্ধি পেয়েছে খাগড়াছড়িতে। এতে পর্যটন মডেল খাগড়াছড়ি প্রায় বুকিং পড়ে গেছে এবং আমরা সেভাবে পর্যটন মডেলকে সুন্দরভাবে গুছিয়ে তৈরি করে রেখেছি। আশা করি পর্যটকরা আসলে স্বাচ্ছন্দ্যে ওনারা থাকতে পারবেন। টানা 4 দিনের এই ছুটিতে কুয়াকাটা, খাগড়াছড়ি ও সাজেকে অন্তত লক্ষাধিক পর্যটক ভ্রমণ করবে বলে আশা ব্যবসায়ীদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে কুয়াকাটা ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে কুয়াকাটা থেকে জানাবেন ফরিদউদ্দিন আক্তার। ফরিদউদ্দিন, কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন? হোটেল মোটেলগুলোতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আর যারা পর্যটন ব্যবসার সাথে জড়িত তারা কি বলছেন? খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে এই উপলক্ষে সকাল থেকে সৈকতে পর্যটকদের পরিপূর্ণ। আগত পর্যটকরা সমুদ্রের জলে পা ভিজিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন। আবার প্রায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, অনেকে আবার প্রিয়জনদের হাত ধরে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন।
অনেকেই কিন্তু প্রিয়জনের সাথে সেলফি তুলে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। মোট কথা পুরো সৈকত এলাকা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এখন কিন্তু সৈকত এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। তারপরও কিন্তু কম সৈকত এলাকায় মোট কথা এলাকা জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুয়াকাটা সৈকতের যে শুধু সৈকত এলাকায় নেয়, এখানে পর্যটক পল্লী, সুটকি পল্লী, আহ এখানে যে সীমা বৌদ্ধ বিহার আছে, সব পর্যটক স্পটেই কিন্তু আহ, আহ, পর্যটকরা কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। এছাড়া এখানে যে টুরিস্ট পুলিশ আছে, তারা কিন্তু পর্যটকের অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে পুরো সৈকত এলাকা জুড়ে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণে রেখেছেন। এছাড়া এখানে পর্যটকরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সব সময় তাদেরকে মনিটরিং করা হচ্ছে। এখানে যারা ব্যবসায়ী এসব পর্যটকরা ফরিদউদ্দিন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু খাগড়াছড়ির পর্যটন নিয়ে জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে পর্যটন কতটা জমে উঠেছে জানাবেন, সেখানে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা? দেখুন, একদিকে বড়দিনের ছুটি এবং একই সাথে শীতের বিকেল, এইটি উপভোগ করার জন্য কিন্তু খাগড়াছড়ি প্রতিটি পর্যটন কেন্দ্রে আমরা দেখছি যথেষ্ট ভিড় রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে। সেখানে আমরা দেখছি যে একদম বিকেল থেকে কিন্তু এখানে পর্যটকদের রীতিমতো সমাগম বেড়েছে। এবং আপনি জানেন, আগামীকাল বৃহস্পতিবার যদি একদিনের ছুটি নিয়ে, অর্থাৎ এরপরে 2 দিন সাপ্তাহিক ছুটি, সব মিলিয়ে 4 দিনের ছুটি নিয়ে কিন্তু এখানে খাগড়াছড়িতে প্রচুর পরিমাণ পর্যটক সমাগম ইতিমধ্যে হয়েছে। এবং যে সমস্ত পর্যটকরা এখানে এসেছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে মূলত 4 দিনের ছুটি কাটাতেই তারা এই বন্ধটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু এই পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ করছে। এবং আমরা দেখছি খাগড়াছড়ি যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে আলোটিলা, রিসাং ঝর্ণা বা জেলা পরিষদ পার্ক, আমরা যে জায়গাটিতে রয়েছি সেখানে কিন্তু সকাল থেকে এখানে যথেষ্ট পরিমাণ পর্যটকের ভিড় আমরা লক্ষ্য করেছি। একই সাথে রাঙামাটির যে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক, সেটিও কিন্তু খাগড়াছড়ি হয়ে যাতায়াত করতে হয় বলে খাগড়াছড়ি ভ্রমণ শেষে কিন্তু পর্যটকরা সাজেকের উদ্দেশ্যে যাচ্ছে। এবং আমরা দেখছি সাজেকেও যে সমস্ত রিসোর্টগুলো রয়েছে, প্রায় 120টার মতো রিসোর্ট রয়েছে। অধিকাংশ রিসোর্ট কিন্তু সেখানে কিন্তু আগামী 3 দিন কোনো কিন্তু কক্ষ খালি নেই, যে কারণে যারা এখন পর্যন্ত আসলে সাজেকে রুম বুকিং করে নাই, তারা সেক্ষেত্রে যদি তারা সাজেকে ভ্রমণে যায়, সেক্ষেত্রে অনেকটাই তারা কিন্তু বিপাকে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু এটি একেবারে খাগড়াছড়ি শহর থেকে 70 কিলোমিটার দূরে একটি পর্যটন কেন্দ্র, সেক্ষেত্রে যদি তারা সেখানে গিয়ে রুম না পায়, তাহলে আসলে সেখানে তারা একটা ধরনের একটা ভোগান্তিতে পড়বে। পর্যটক ব্যবসায়ী যারা রয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যারা সাজেকে যাবে অন্তত আগে থেকেই তারা যাতে বুকিং দিয়ে সেখানে যায়। একই সাথে এখানে খাগড়াছড়িতে পর্যটক যে পরিমাণ বাড়ছে, আগামী 4 দিনে অন্তত 15 থেকে 20 হাজার কিন্তু পর্যটক খাগড়াছড়ি এবং সাজেক ভ্রমণের ধারণা করছে পর্যটন ব্যবসায়ীরা। এবং তারা বলছে এভাবে যদি পর্যটক আসতে থাকে, তাহলে অতীতে তাদের যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু তারা অনেকটাই পুষিয়ে উঠতে পারবে। কুয়াকাটা এবং খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। ঢাকা কক্সবাজার রুটে ট্রেন দুর্ঘটনা ভুয়া খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আতঙ্ক ছড়ানো হয়েছে। দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় ঢাকাগামী ট্রেন দুর্ঘটনায় পড়েছে বলে ফেসবুকে একাধিক আইডি থেকে প্রচার করা হয়। এ নিয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত জানান, সাতকানিয়ায় কোনো দুর্ঘটনা হয়নি। হাসানপুরে আগের ঘটে যাওয়া একটি ট্রেনের পুরনো ছবি দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে একটি চক্র। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। গত এক সপ্তাহ ধরে মেহেরপুরে টিএসপি এবং ডিএপি সহ বিভিন্ন সারের সংকট দেখা দিয়েছে। বরাদ্দ কম থাকা এই অবস্থা বলে দাবি ব্যবসায়ীদের। সার ব্যবসায়ীরা জানান, কৃষি বিভাগ থেকে এই মাসে সারের বরাদ্দ আছে ইউরিয়া ৩,৯৬৬ মেট্রিক টন। তবে সারের চাহিদা আরও বেশি। সার সংকটে ভুট্টা, আলু, মসুর, গম সহ অন্যান্য ফসল চাষাবাদ ব্যাহত হচ্ছে বলে জানান কৃষকেরা। দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সেই টিএসপি সারের দোকানে গেলে বা ডিলারশিপের কাছে গেলে আমরা পাচ্ছি না। এক সপ্তাহ যাবত এই সারটা কোনো জায়গায় মিলছে না। এই সময় আমাদের সারের সর্বোচ্চ চাহিদা থাকে। সাধারণত আমরা যে বরাদ্দ পেয়েছিলাম গত মাসের বরাদ্দের সার 20-22 তারিখে আমাদের শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের চাষিদের যে চাহিদা
চাহিদার তুলনায় হয়তো একটু সরবরাহ কম ছিল এই নভেম্বর মাসের শেষ দিকে। তবে এই আজকে থেকে সার যেহেতু ঢুকতে শুরু করবে, তাহলে আশা করি আমাদের কাঙ্ক্ষিত মাত্রা চাষিরা সার পাবে। আমাদের সারের এখানে গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে 3টি বাসা। গতরাতে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায়, কোনাবাড়ি এলাকায় আমবাগ রোডে টিন শেডের 3টি বাসায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় প্রায় 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর মধ্যে 57টি কক্ষ আসবাবপত্র পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।